বাংলার দক্ষিণ প্রান্তিক অঞ্চলের ইছামতি নদীর অববাহিকায় গড়ে ওঠা এক নিঝুম লোকালয় হল সোমপুর। গ্রামটিতে এতটাই প্রশান্তি ছিল যে সেখানকার বাসিন্দাদের ঘুম ভাঙত বিহঙ্গের কলতানে, আর সাঁঝের আলো নিভেতেই চারপাশ এক নিবিড় মৌনতায় ডুবে যেত। চারধারে ঘিরে থাকা কঞ্চি বন, মাটির মেঠো আলপথ আর মাইলের পর মাইল বিস্তৃত ধানি জমি স্থানটিকে এক মায়াবী রূপদান করত। তবে সেই অপরূপ নেচার্সের আড়ালে দারিদ্র্য আর বঞ্চনার এমন এক কঠোর সত্য লুকিয়েছিল যা যে কোনো সংবেদনশীল হৃদয়কে ব্যথিত করে তুলত। সেই গ্রামের এক প্রান্তে একটা জীর্ণ খড়ের ছাউনি দেওয়া কুটিরে বাস করত রোহন। ২৫ বছর বয়স, দীর্ঘ ও সুঠাম গড়ন, রোদে পোড়া উজ্জ্বল তামাটে ত্বক আর চোখের তারায় এক আশ্চর্য সততার দ্যুতি। এলাকার আপামর মানুষ তাকে ভীষণ পছন্দ করত, কারণ সে কখনো পরচর্চা বা কারুর অনিষ্ট করার কথা ভাবতেও পারত না। অবশ্য তার যাপনচিত্র বাইরে থেকে যতটা মসৃণ মনে হতো, বাস্তবে ততটা সরল ছিল না। অতীতে রোহনদের পরিবারকে অঞ্চলের অন্যতম সম্ভ্রান্ত পরিবার হিসেবে গণ্য করা হতো। তার পিতা তারাপদ রায় কাষ্ঠশিল্প ও ঐতিহ্যবাহী কাঠের পুতুল তৈরির মস্ত ব্যবসায়ী ছিলেন। দূরবর্তী বড় বড় শহরের বিপণীগুলো তাদের শৈল্পিক সামগ্রী সংগ্রহ করে নিয়ে যেত। তল্লাটে তার সাধুতার বিশেষ সুখ্যাতি ছিল। রোহন শৈশব থেকেই পড়াশোনা এবং রেখাচিত্রে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছিল, এবং তার বাবার তীব্র ইচ্ছে ছিল পুত্র মহানগরের বড় ডিজাইন ইনস্টিটিউটে শিক্ষা নিয়ে বড় স্থপতি বা ডিজাইনার হোক, যাতে তাকে কখনো কাঠের গুঁড়ো মেখে দিন গুজরান করতে না হয়। কিন্তু বিধাতার লিখন অধুনা মানুষের ভাবনার সমান্তরালে চলে না। সেটি ছিল এক বর্ষণমুখর কালরাত্রি। গগনজোড়ে মেঘের গর্জন আর নদী থেকে ধেয়ে আসা প্রবল ঝোড়ো বাতাস বইছিল। সেই রাতেই তারাপদবাবু গুদামের মূল্যবান কাঠের নকশা ও স্থাপত্যগুলো রক্ষা করতে কারিগরদের নিয়ে তড়িঘড়ি করে বেরিয়েছিলেন, যেহেতু পরদিনই শহরে বড় এক চালানের সামগ্রী পাঠানোর কথা ছিল। কিন্তু নিশুতি রাতে আচমকা খবর এলো যে কারখানার চাল ধসে পড়ে তারাপদবাবু গুরুতর আঘাত পেয়েছেন। প্রতিবেশীরা তাকে শহরের চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও পথমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই একটি রাতেই রোহনের পরিচিত পৃথিবীটা তছনছ হয়ে গেল। পিতৃবিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে না হতেই আত্মীয়দের আসল রূপ প্রকাশ পেতে শুরু করল। তারাপদবাবুর অনুজ নিশিতঙ্গ রায় দীর্ঘদিন ধরেই এই লাভজনক বাণিজ্যের ওপর কুদৃষ্টি দিয়ে রেখেছিল। সেই মোক্ষম সুযোগ বুঝে প্রতারণার আশ্রয় নিয়ে সমস্ত দলিল ও ব্যবসার সত্ত্ব নিজের নামে হস্তগত করে নিল। রোহনের বয়স তখন মাত্র ১৭ বছর, এবং বিষয়বুদ্ধি বা দুনিয়াদারির মারপ্যাচ বোঝার মতো ম্যাচিউরিটি তার ছিল না। মাত্র কয়েক মাসের ব্যবধানে নিশি সমস্ত প্রতিষ্ঠান আর পৈতৃক ভিটে নিজের কুক্ষিগত করে নিল, এবং একদিন ভরা মজলিসে রোহন আর তার ব্যাধিগ্রস্ত মা শান্তিদেবীকে ঘাড় ধাক্কা দিয়ে গৃহহীন করে দিল। সেদিন সমাজের প্রবীণরা নিশিস্তুকে বাধা দেওয়ার চেষ্টা করলেও লোভের কাছে রক্তের সম্পর্ক হেরে গিয়েছিল। নিশিস্তু অহংকার করে বলল, এই সম্পত্তি আর বাণিজ্য এখন আমার, যাদের যোগ্যতা আছে তারা অন্য কোথাও গিয়ে ভাগ্য পরীক্ষা করুক। শান্তিদেবী নীরবে অশ্রুপাত করলেন, কিন্তু প্রভাবশালী নিশিস্তুর বিরুদ্ধে কেউ সোচ্চার হল না। অগতর্থের রোহন তার মাতাকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে এক ভাঙা কুঁড়ে ঘরে আশ্রয় নিল। সেদিনের পর থেকে রোহনের জীবনধারা আমূল বদলে গেল। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাঠ ঝুঁকে গেল, মনের গহীনের স্বপ্নগুলো ধূলিস্যাৎ হয়ে গেল, আর তুলির পরিবর্তে হাতে উঠে এলো কুঠার ও করাত। এখন প্রতিদিন ভোর হওয়ার আগেই সে বনের ধারে চলে যেত, উন্নত মানের কাঠ সংগ্রহ করে আনত, এবং তা দিয়ে সাধারণ ব্যবহারের কাঠের খেলনা ও তৈজসপত্র তৈরি করে গঞ্জের হাটে বিক্রি করে জননীর পথ্য আর দুমুঠো আহারের সংস্থান করত। অনেক সময় এমনও দিন অতিবাহিত হতো যখন হাড় ভাঙা খাটুনির পরও রাতের উনুনে হাঁড়ি চড়ত না। কিন্তু রোহন কখনো অসততার পথে পা বাড়ায়নি। গ্রামের মানুষ প্রায়শই বলতো, নিষ্ঠা আর সততার যদি কোনো মূর্ত প্রতীক থাকে তবে তা রোহনের মধ্যেই পরিদৃষ্ট হয়। এক স্নিগ্ধ সকানে শারদীয় সোনাঝরা আলো নদীর জুপালি জলের উপর ঝিলমিল করছিল। বাতাসে ভেজা মাটির এক চেনা সুবাস ভাসছিল। রোহন প্রতিদিনের মতো নদীর তীরে বসে পরম মমতায় কাঠের ব্লকে হাতুড়ি বাটালির ছোঁয়া দিয়ে সুন্দর পাত্র গড়ছিল। তার ললাট বেয়ে ঘামের ফোঁটা ঝরছিল, অথচ চোখে মুখে এক পরম তৃপ্তির ভাব। ঠিক তখনই নদীর ধারের কাঁচা রাস্তায় হুট করে একটি বিলাসবহুল চকচকে কালো গাড়ি এসে থামল। গাড়িটি এতটা রাজকীয় ছিল যে সোমপুরের মানুষ হয়তো এর আগে কখনো এমন কিছু চাক্ষুষ করেনি। গাড়ির দরজা খুলে এক অপরূপা সুন্দরী মহিলা নেমে এলেন। পরনে তার অত্যন্ত মার্জিত কিন্তু বহুমূল্য সিল্কের শাড়ি, চোখে এক গভীর বিষাদের ছোঁয়া, আর অবয়বে এমন এক আজীবত্ব যা দেখলে যে কেউই এক পলকে বুঝে যাবে তিনি সমাজের উচ্চ স্তরের মানুষ। তার নাম ছিল অনুরাধা চৌধুরী। কলকাতার নামী টেক্সটাইল ও ফ্যাশন সাম্রাজ্য চৌধুরী অ্যাপারেলসের কর্ণধার। তবে তার এই জৌলুসপূর্ণ জীবনের নেপথ্যে এক করুণ একাকিত্ব লুকিয়েছিল। বছর দুয়েক আগে এক পথ দুর্ঘটনায় তার স্ত্রী দেবব্রত চৌধুরীর অকাল মৃত্যু হয়।
সেই ঘটনাই অনুরাধার জীবনের সব রং কেড়ে নিয়েছিল। বিবাহের পর সে ভেবেছিল এক পরিপূর্ণ সংসার পেয়েছে, কিন্তু স্বামীর বিদায়ের পর সেই রাজপ্রাসাদই তার কাছে এক অভিশপ্ত খাঁচায় পরিণত হল। চারপাশের মানুষ তাকে সমীহ করত ঠিকই, কিন্তু কেউ তার ভেতরের শূন্যতা বোঝার চেষ্টা করত না। তার ভাসুর অমলেশ চৌধুরী সবসময় কোম্পানির শেয়ার আর মুনাফা নিয়েই ব্যস্ত থাকতেন। অফিসের কর্মচারীরাও কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকত। অনুরাধা দিন দিন উপলব্ধি করছিল যে অর্থ দিয়ে ঐশ্বর্য কেনা গেলেও অন্তরের আন্তরিকতা কেনা যায় না। এই কারণেই মনের শান্তি খুঁজতে সে মাঝে মাঝেই শহর থেকে দূরে নিরিবিলি গ্রামে গাড়ি নিয়ে একা বেরিয়ে পড়ত, যাতে প্রকৃতির মাঝে একটু হাঁপ ছেড়ে বাঁচা যায়। সেদিনও সে কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই সোমপুরের এই নদী তীর পর্যন্ত চলে এসেছিল। অনুরাধা নদীর ধারের দিকে একটু এগোতেই তার দৃষ্টি গিয়ে পড়ল রোহনের ওপর। সে একাগ্র চিত্তে কাষ্ঠখণ্ড দিয়ে এক অপূর্ব শিল্প সৃষ্টি করছিল। তার পোশাক মলিন ছিল, গায়ে কাঠের গুঁড়োর দাগ ছিল, কিন্তু তার কাজে কোনো ফাঁকি বা মুখে কোনো অতৃপ্তি ছিল না। অনুরাধা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। হয়তো জীবনের প্রথমবার সে কোনো মানুষকে এতটা নিখাত সততার সাথে কাজ করতে দেখছিল। হাতের বাটালির কাজ থামিয়ে রোহন পেছন ফিরে তাকাল। সামনে দাঁড়িয়ে থাকা সেই অনিন্দ সুন্দরী মহিলাকে দেখে সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সে নিজের জীবনে কখনো এত মার্জিত ও প্রভাবশালী কাউকে সামনাসামনি দেখেনি। সে তড়িঘড়ি করে হাত দুটো ঝেড়ে সোজা হয়ে দাঁড়াল এবং বিনীত সুরে জিজ্ঞেস করল, নমস্কার, আপনাকে কি কোনো সাহায্য করতে পারি? অনুরাধা কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর প্রশ্ন করল, তুমি রোজ এখানে কাঠ দিয়ে কাজ করো? রোহন মৃদু হেসে মাথা নেড়ে বলল, আগে হ্যাঁ, এটাই আমার অন্য সংস্থানের একমাত্র পথ। অনুরাধা আবার জানতে চাইল, পরিবারে আর কে আছে তোমার? রোহন ক্ষণকাল নীরব থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু মা আছেন, খুব অসুস্থ থাকেন, ওনার চিকিৎসার খরচ আর সংসার চালাতেই এই পরিশ্রম। তার কথা বলার মধ্যে কোনো কৃত্রিমতা বা করুণা পাওয়ার চেষ্টা ছিল না। অনুরাধার মনে হলো এই যুবকের প্রতিটি কথা সরাসরি হৃদয় থেকে আসছে। সে একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, যদি তোমাকে শহরে একটা ভালো কাজ দেওয়া হয়, যেখানে ভালো পারিশ্রমিক পাবে, তবে কি তুমি যাবে? রোহন বিনীতভাবে হাসল এবং বলল, কাজ কখনো ছোট বা বড় হয় না দিদিমণি, আসল কথা হলো কর্মের প্রতি নিষ্ঠা আর নিজের সততা বজায় রাখা। অনুরাধা তার মুখের এই সহজ গভীর কথা শুনে অভিভূত হয়ে গেল। এত বড় শহরের কর্পোরেট জগতে থাকার পরেও সে এমন নির্লোভ ও স্পষ্টবাদী মানুষ খুব কমই দেখেছে। সে মনে মনে বিশ্বাস করতে শুরু করল যে এই ছেলেটি আর 5টা মানুষের মতো নয়। ঠিক তখনই হঠাৎ নদীর দিক থেকে এক প্রচণ্ড ঘূর্ণি হাওয়া ধেয়ে এলো এবং চারপাশের ধুলোবালি উঠতে লাগল। ঠিক সেই মুহূর্তেই নদীর ধারের জঙ্গল থেকে এক অদ্ভুত হিংস্র গর্জন শোনা গেল। অনুরাধা অতর্কিত এই শব্দে বেশ ভয় পেয়ে পিছিয়ে গেল। রোহন মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে উঠল। সে অনুরাধার সামনে এসে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল, আপনি দয়া করে আমার পেছনে থাকুন। কয়েক সেকেন্ডের মধ্যেই ঝোপঝাড় ভেঙে একটা হিংস্র খ্যাপা বুনো নেকড়ে কুকুর আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে এলো। অনুরাধা আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। রোহন এক চুলো পিছু না হটে পাশে থাকা একটি ভারী কাঠের ডাল উঁচিয়ে সজোরে চিৎকার করে মাটির ওপর আঘাত করল। তার সেই বলিষ্ঠ রূপ আর হুঙ্গার শুনে জন্তুটি ভয় পেয়ে লেজ গুটিয়ে অন্যদিকে দৌড়ে পালাল। অনুরাধার বুক তখনও দুরু দুরু কাঁপছিল। সে দীর্ঘকাল পর নিজেকে এতটা অসহায় ও পরনির্ভরশীল মনে করেছিল। রোহন শান্ত গলায় বলল, ভয়ের কিছু নেই, এখন আপনি নিরাপদ। নদীর ধারে কখনো কখনো এমন বুনো জানোয়ার চলে আসে। অনুরাধা অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। শহরের নামি দামি স্যুট বুট পরা পুরুষেরা সবসময় তাকে মিষ্টি কথায় মুগ্ধ করতে চাইত, কিন্তু এই গ্রামের অতি সাধারণ ছেলেটি কোনো বড় কথা না বলেই তাকে এক পরম সুরক্ষার অনুভূতি এনে দিল। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে দুজনের নদীর ধারের একটি পুরনো ভাঙা মাচার ওপর বসল। চারপাশের বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। অনুরাধা তার জীবনের প্রথমবার নিজের মনের আগল খুলে বলল, জানো রোহন, আমার কাছে জাগতিক সব সুখ স্বাচ্ছন্দ্য আছে, বিশাল ব্যাংক ব্যালেন্স, প্রাসাদ সম বাড়ি, দামি গাড়ি, কিন্তু তাও দিন শেষে মনে হয় জীবনটা ভীষণ শূন্য। রোহন তার দিকে সহানুভূতিশীল দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো মন্তব্য করল না। অনুরাধা দীর্ঘশ্বাস ফুলে আবার বলল, আমার চারপাশে মুখোশের অভাব নেই, কিন্তু কাউকেই আপন বলে মনে হয় না। সবাই শুধু আমার পদমর্যাদা আর প্রতিপত্তিকে ভালোবাসে। রোহন মৃদু হেসে অত্যন্ত ধীরস্থিরভাবে বলল, আমাদের গ্রামে একটা কথা বলে, মহিরুহ যত বিশালাকার হয় তার শীর্ষদেশ ততটাই একাকী ঝড়ের সম্মুখীন হয়। অনুরাধা তার এই গভীর জীবনবোধের কথা শুনে চমকে গেল। একজন অতি সাধারণ কাষ্ঠশিল্পীর মুখে এত মূল্যবান দর্শন সে আশা করেনি। ঠিক
ঠিক সেই মুহূর্তে অনুরাধার মোবাইল ফোনটি বেজে উঠল। স্ক্রিনে নাম দেখেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে ফোন ধরতেই ওপাশ থেকে তার ভাসুর অমলেশ চৌধুরীর রূঢ় কণ্ঠস্বর ভেসে এল। বৌমা, তুমি কোথায় রয়েছ? ইউরোপীয় ক্লায়েন্টদের সাথে একটা অত্যন্ত জরুরি মিটিং শুরু হতে যাচ্ছে, আর তুমি শহর থেকে গায়েব। অনুরাধা নিজেকে সংযত করে শান্ত গলায় বলল, আমি কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছাচ্ছি। ফোনটি কেটে দিতেই তার মুখের সেই ক্ষণিকের স্বস্তিটুকু কর্পূরের মতো উড়ে গেল। রোহন বুঝতে পারল যে এই বিত্তশালী মহিলার অন্তরে এক বিরাট দুঃখের পাহাড় জমা হয়ে আছে। কিছুক্ষণ পর অনুরাধা উঠে দাঁড়িয়ে বলল, আমাকে এখন বেরোতে হবে। তারপর সে একটু ইতস্তত করে থামল এবং রোহনের চোখের দিকে তাকিয়ে বলল, রোহন, আমি যদি তোমাকে শহরে আমার সংস্থায় কাজ দিই, তুমি কি আমার সাথে যাবে? রোহন বেশ চমকে গেল। সে কিছুতেই মেলাতে পারল না যে এত বড় ঘরের একজন কর্ত্রী তাকে কেন সাথে নিয়ে যেতে চাইছেন। সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি তো শহরে আধুনিক কাজকর্ম কিছুই জানি না। অনুরাধা প্রত্যয়ী গলায় বলল, আমার কাজ জানা চতুর মানুষ চাই না রোহন, আমার এমন মানুষ চাই যার মনে সততা আছে। রোহন স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে মায়ের ফুরিয়ে আসা ওষুধের শিশি, ফুটো হওয়া খড়ের চাল আর দারিদ্র্যের কঠিন কষাঘাত ভেসে উঠল। অবশেষে সে গভীর এক শ্বাস নিয়ে বলল, যদি কাজটি সৎ উপায়ের হয় তবে আমি যেতে রাজি আছি। অনুরাধার ঠোকের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সে বলল, তাহলে আর দেরি করো না, চলো। রোহন শেষবারের মতো তার চেনা রূপালী নদী আর বাটালির কাজের দিকে তাকালো। সে কল্পনাও করতে পারেনি যে এই বিলাসবহুল গাড়ির সফর তাকে কেবল গ্রাম থেকে শহরে নিয়ে যাচ্ছে না, বরং তার জীবনের মোড় সম্পূর্ণ এক নতুন দিগন্তে ঘুরিয়ে দিতে চলেছে। ওদিকে কিছুটা দূরে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে এক ব্যক্তি পুরো দৃশ্যটি প্রত্যক্ষ করছিল। সে আর কেউ নয়, রোহনের লোভী জ্যাঠামশাই নিশিস্ত। তার চোখ দুটো হিংসায় জ্বলে উঠছিল। সে মনে মনে কুটিল হাসির সাথে ভাবল, যে ছোড়াটাকে আমি পথের ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছিলাম, সে আজ এক কোটিপতি মেম সাহেবের সাথে রাজকীয় গাড়িতে চড়ে শহরে যাচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। তার কুটিল মস্তিষ্কে লোভের নতুন এক নীল নকশা তৈরি হতে লাগল, এবং হয়তো সেই মুহূর্তেই এমন এক ষড়যন্ত্রের বীজ রোপিত হল যা আগামী দিনে রোহন এবং অনুরাধা দুজনের জীবনকেই এক মহা সংকটের মুখে দাঁড় করিয়ে দিতে চলেছিল। শুধু পাঠক, যদি আপনাদের এই জীবনমুখী কাহিনী কি মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সার্থক করতে গল্পটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং এই কাহিনীটিকে সবার সাথে শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। গ্রামের মিঠো রাস্তা পেরিয়ে যখন সেই বিলাসবহুল গাড়িটি শহরের ব্যস্ত রাজপথে এসে পড়ল, রোহন জানলার কাছের ওপাশে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। তার দু চোখে এক আকাশ বিস্ময়। সে জীবনে প্রথমবার এত বড় বড় ওভারব্রিজ, কাচের আকাশচুম্বী অট্টালিকা আর নিয়ন আলোয় ঝলমল করা রাজপথ দেখছিল। গ্রামের নিস্তব্ধ গুলি থেকে আচুব্বা সে যেন রূপকথার কোনো মায়ানগরীতে এসে উপস্থিত হয়েছে। গাড়ির ভেতরে এসির ঠান্ডা হাওয়া সচল থাকলেও রোহনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। সে বারবার নিজের মলিন পোশাক আর শতচ্ছিন্ন জুতোজোড়ার দিকে তাকাচ্ছিল এবং এক চরম হীনমন্যতায় ভুগছিল যে এই চাকচিক্যময় দুনিয়ায় সে বড্ড বিমানান। অন্যদিকে অনুরাধা নিস্পৃহ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল, তবে তার মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। বহুদিন পর কোনো মানুষের সান্নিধ্যে এসে তার মিকি বা কৃত্রিম মনে হয়নি। পুরো যাত্রাপথে তাদের মধ্যে বিশেষ কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতার মধ্যেও এক অব্যক্ত বিশ্বাসের সেতু তৈরি হয়ে গিয়েছিল। প্রায় 2 ঘণ্টা পর গাড়িটি কলকাতার এক অত্যন্ত অভিজাত ও ভিআইপি এলাকায় এসে প্রবেশ করল। রাস্তার দুপাশে বড় বড় রাজকীয় বাংলো বাড়ি, যেগুলোর সদর দরজায় সশস্ত্র নিরাপত্তারক্ষীরা টহল দিচ্ছে। অবশেষে গাড়িটি একটি বিশাল প্রধান ফটকের সামনে এসে ব্রেক কষল। গেটটি এতটা প্রকাণ্ড ছিল যে রোহন পলকহীন চোখে সেটার দিকে চেয়ে রইল। গার্ড কুর্নিশ ঠুকে স্বয়ংক্রিয় গেটটি খুলে দিতেই গাড়ি ভেতরে প্রবেশ করল। ভেতরের ল্যান্ডস্কেপ দেখে রোহনের যেন চোখের পলক পড়তে চাইছিল না। চার ধারে মখমলের মতো সবুজ ঘাসের লন, ঠিক মাঝখানে একটি নয়নাভিরাম ফোয়ারা, দুধ সাদা মার্বেল পাথরে তৈরি 3 তালা এক রাজপ্রাসাদ সম বাংলো। সে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিল না যে পৃথিবীতে সত্যি মানুষ এমন ঐশ্বর্যের মধ্যে বাস করতে পারে। গাড়ি থামা মাত্রই উর্দিধারী গৃহভৃত্যরা তড়িঘড়ি হয়ে বাইরে বেরিয়ে এলো। তাদের সবার কৌতূহলী দৃষ্টি গিয়ে নিবদ্ধ হল রোহনের ওপর। তাদের চোখের ভাষায় পরিষ্কার ফুটে উঠছিল এক অবজ্ঞার প্রশ্ন, ম্যাডাম শেষমেশ এই অজপাড়াগায়ের ছেলেটিকে কেন এত খাতির করে নিয়ে এলেন? রোহন অত্যন্ত আড়ষ্ট হয়ে গাড়ি থেকে নিচে নামল। তার পা দুটো যেন মাটির সাথে লেপ্টে গিয়েছিল। তার মনে এক তীব্র ভয় কাজ করছিল, পাছে কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। ঠিক তখনই অনুরাধা তার দ্বিধা বুঝতে পেরে মৃদু স্বরে অভয় দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই লোহন, তুমি আমার সাথে আছো।
তার কণ্ঠস্বরের সেই ভরসাটুকু রোহনকে কিছুটা সাহস জোগাল। দুজনে যখন বাংলোর অন্দরমহলে প্রবেশ করল, ভেতরের জাঁকজমক দেখে রোহনের চোখ চড়ক গাছ হয়ে গেল। বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি, আয়নার মতো চকচকে মেঝে, দেওয়ালে বিখ্যাত শিল্পীদের আঁকা দামি দামি ক্যানভাস, আর পুরো বাড়ি জুড়ে এক গম্ভীর নিস্তব্ধতা। তার মনে হল সে কোনো রাজকীয় জাদুঘরে এসে পড়েছে। ঠিক তখনই সামনে দোতলার সিঁড়ি বেয়ে এক প্রায় ৬৫ বছর বয়সী অত্যন্ত গম্ভীর ও প্রভাবশালী ব্যক্তিত্বের মানুষকে নিচে নেমে আসতে দেখা গেল। পরনে তার ধবধবে সাদা পাজামা কুর্তা, চোখে তীক্ষ্ণ চশমা আর মুখে এক কঠোর আভিজাত্যের দম্ভ। ইনি ছিলেন ভাস্কর চৌধুরী, অনুরাধার শ্বশুর এবং চৌধুরী সাম্রাজ্যের মূল চালিকা শক্তি। তিনি রোহনকে দেখা মাত্রই তার চোখের ভ্রু কুঁচকে গেল। তার চোখের চাউনিতে এক তীব্র অসন্তোষ ও অবজ্ঞা প্রকাশ পেল। তিনি ধীর পায়ে নিচে নেমে এলেন এবং কর্কশ গলায় প্রশ্ন করলেন, অনুরাধা, এই ছেলেটিকে, একে কোথা থেকে ধরে নিয়ে এলে? পুরো ড্রয়িং রুম মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা চাকর বাকরেরাও কান খাড়া করে সব দেখছিল। অনুরাধা অত্যন্ত শান্ত ও নম্র স্বরে উত্তর দিল, বাবা, ইনার নাম রোহন রায়। আমি ইনাকে আমাদের টেক্সটাইল সংস্থায় কাজের জন্য নিয়ে এসেছি। ভাস্করবাবু রোহনকে আপাদমস্তক তীব্র অবজ্ঞার সাথে নিরীক্ষণ করলেন। তার চেহারায় বিরক্তি স্পষ্ট হয়ে উঠল। তিনি চড়া গলায় বললেন, কাজের জন্য? আমাদের সংস্থায় কি দেশ বিদেশের ডিগ্রিধারী ম্যানেজারের অভাব পড়েছে যে তোমাকে জঙ্গল থেকে এক কাঠের মজুরকে তুলে এনে চাকরি দিতে হবে? রোহন লজ্জায় ও সংকোচে নিজের মাথা নিচু করে নিল। তার মনে হল সে বুঝি কোনো অন্যায় করে ফেলেছে। কিন্তু অনুরাধা নিজের সিদ্ধান্তে অবিচল থাকল। সে ধীরস্থিরভাবে বলল, মানুষের আসল যোগ্যতা তার পোশাকে বা ডিগ্রিতে থাকে না বাবা, তা থাকে তার সততা ও দক্ষতায়। ভাস্করবাবু একটা বিরক্তিসূচক দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ রোহনের দিকে তাকিয়ে থেকে রাগত স্বরে বললেন, তোমার যা ভালো মনে হয় করো, তবে মনে রেখো চৌধুরী পরিবারের সুনামে যেন কোনো আঁচ না লাগে। এই বলে তিনি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। রোহন বেশ বুঝতে পারল যে এই বিশাল প্রাসাদে তার আগমন কেউ সহজভাবে নেয়নি। ঠিক তখনই এক প্রবীণ প্রধান গৃহভৃত্য এগিয়ে এলো, যার নাম ছিল মাধব কাকা। সে বহু বছর ধরেই পরিবারের সেবা করে আসছে। অনুরাধা তাকে ডেকে বলল, মাধব কাকা, রোহনকে ওর ঘরটা দেখিয়ে দাও আর ওর জন্য কিছু ভালো পোশাকের ব্যবস্থা করো। মাধব কাকা মাথা ঝুঁকিয়ে রোহনকে পরম মমতায় ওপরের তলায় নিয়ে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় রোহন চারপাশের বৈভব দেখে শুধু অবাক হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সে এক বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের সামনে এসে পৌঁছল। ঘরে অত্যন্ত নরম বিছানা, বড় এলইডি টিভি আর জানলা দিয়ে পুরো কলকাতার রাতের আলো দেখা যাচ্ছে। মাধব কাকা হেসে বললেন, বাবা, আজ থেকে এটাই তোমার থাকার জায়গা। রোহন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে নিচের ভাঙা কুড়েঘরের জরাজীর্ণ ছবিটা ভেসে উঠল। তার মনে পড়ল কিভাবে বর্ষার রাতে ছাদ থেকে জল পড়ত আর সে এবং তার মা এক কোণে গুটিসুটি মেরে কষে থাকত। আর আজ নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। কিছুক্ষণ পর এক ভৃত্য তার জন্য কিছু নতুন আধুনিক পোশাক নিয়ে এলো। রোহন নিজের জীবনে কখনো এত দামি কাপড় স্পর্শ করেনি। সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে যখন সেই নতুন পোশাক পরে বাইরে এলো, আয়নায় নিজেকে দেখে সে নিজেই স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে অনুরাধা ভেতরে প্রবেশ করল। রোহনকে এই নতুন রূপে দেখা মাত্রই তার ঠোঁটে এক মৃদু হাসির রেখা ফুটে উঠল। সে বলল, বাহ, তোমাকে তো চেনা বড় দায়, একদম অন্যরকম লাগছে। রোহন কিছুটা লজ্জাবনত হয়ে নিচু গলায় বলল, দিদিমণি, আমার এখনও সবকিছু একটা অলীক স্বপ্নের মতো মনে হচ্ছে। অনুরাধা জানলার ধারে গিয়ে রাতের শহরের দিকে তাকালো। কিছুক্ষণ পর সে ধীর গলায় বলল, আমি জানি না কেন রোহন, কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হয়েছে এই মেকি দুনিয়ায় এখনও খাঁটি মানুষ বেঁচে আছে। সেই রাতেই নিচের বিশাল ডাইনিং হলে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। দীর্ঘ মেহগানি কাঠের টেবিলের ওপর রকমারি সুস্বাদু ও দামি দামি পদ সাজানো ছিল। রোহন জীবনে প্রথমবার এত বড় এবং সুসজ্জিত ডাইনিং টেবিলে খেতে বসেছিল। সংকোচে তার হাত হালকা কাঁপছিল। ঠিক তখনই ভাস্কর চৌধুরী মহাশয়ও সেখানে এসে আসন গ্রহণ করলেন। তিনি গম্ভীর মুখে নিঃশব্দে খাওয়া শুরু করলেন, কিন্তু তার তীক্ষ্ণ নজর বারবার রোহনের দিকেই যাচ্ছিল। হঠাৎ তিনি খাওয়ার মাঝখানেই গম্ভীর গলায় প্রশ্ন করলেন, তোমার শিক্ষাগত যোগ্যতা কত দূর? রোহন অত্যন্ত বিনম্রভাবে উত্তর দিল, আজ্ঞে, আমি সরকারি আর্ট কলেজে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ক্রাফটসের ২য় বর্ষে পড়ছিলাম। কিন্তু বাবার আকস্মিক মৃত্যুর পর সংসার চালাতে গিয়ে পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়। ভাস্করবাবু কিছুটা বিস্মিত হলেন। তিনি ভাবতেও পারেননি যে এই ছেলেটি শিল্পকলা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবে। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি করতেন?
রোহনের চোখে এক চিলতে জল ও বুক ভরা কষ্ট ভেসে উঠল। সে বলল, আমাদের গ্রামে কাঠের তৈরি ঐতিহ্যবাহী হস্তশিল্পের ব্যবসা ছিল ওনার, কিন্তু উনি চলে যাওয়ার পর সবকিছু বেহাত হয়ে গেল। ভাস্কর বাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। হয়তো তার ভেতরের কঠোর মানুষটি প্রথমবার উপলব্ধি করল যে এই ছেলেটি যতটা সাধারণ দেখাচ্ছে আসলে সে ততটা সাধারণ নয়। কিন্তু ঠিক তখনই সেই ডাইনিং হলে আরও এক ব্যক্তির প্রবেশ ঘটল। বয়স তার আনুমানিক ৪৫ বছর, মুখে এক কৃত্রিম চতুরতার হাসি আর চোখে ধূর্ততার ছাপ। সে ছিল কল্যাণ মুখার্জি, চৌধুরী অ্যাপারেলসের চিফ অপারেটিং অফিসার, সিইও। সে ভেতরে আসতেই তার কুটিল দৃষ্টি গিয়ে নিবদ্ধ হল রোহনের ওপর। সে এক বক্র হাসির সাথে প্রশ্ন করল, আরে ইনি কে? নতুন কোনো অতিথি নাকি? ভাস্করবাবু কিছু বলার আগেই অনুরাধা দৃঢ় গলায় উত্তর দিল, ওর নাম রোহন। কাল থেকে ও আমাদের টেক্সটাইল সংস্থায় ডিজাইনিং ও প্রোডাকশন সেকশনে কাজ শুরু করবে। কল্যাণের চোখে মুহূর্তে এক কালো অবিশ্বাসের কালো মেঘ ঘনিয়ে এলো। সে ব্যঙ্গাত্মক সুরে বলল, বাহ, গ্রাম থেকে সরাসরি চৌধুরী অ্যাপারেলসের সদর দপ্তর, সফরটা তো বেশ চমকপ্রদ। তার কথার ভেতরের প্রচ্ছন্ন খোঁচাটা রোহন বেশ বুঝতে পারল, কিন্তু সে কোনো প্রতিবাদের পথে না গিয়ে শান্ত রইল। এদিকে কল্যাণের মস্তিষ্কে অন্য এক চিন্তার ঝড় বইতে শুরু করেছিল। গত কয়েক বছর ধরে সে সুকৌশলে কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করে নিয়েছিল। তার ধারণা ছিল অনুরাধা ব্যবসার জটিলতা বোঝে না এবং একদিন পুরো কোম্পানির হ্রাস তার হাতে চলে আসবে। কিন্তু এখন এই নতুন ছেলেটির আগমন তার সেই মনস্কামনায় এক বড়সড় ধাক্কা বলে মনে হল, কারণ সে স্পষ্ট বুঝতে পারছিল যে অনুরাধা রোহানকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছে। সেই রাতেই কল্যাণ নিজের বিলাসবহুল ফ্ল্যাটে বসে মদ্যপান করছিল। তার সাথে বসেছিল কোম্পানির প্রবীণ অ্যাকাউন্টেন্ট সুভাষ দত্ত। কল্যাণ গ্লাসটি টেবিলের ওপর সজোরে নামিয়ে রেখে ক্ষিপ্ত গলায় বলল, এই ছোড়াটাকে আমার একেবারেই ভালো ঠেকছে না। সুভাষ হেসে উড়িয়ে দিয়ে বলল, আরে স্যার, ও তো পাড়াগাঁয়ের এক কাঠের মিস্ত্রি, দুদিনের কর্পোরেট চাপেই লেজ গুটিয়ে পালাবে। কল্যাণের গলা নিচু ও ফিসফিসে হয়ে এলো। সে বলল, তুমি বুঝছো না সুভাষ, অনুরাধা ম্যাডাম সহজে কাউকে এত গুরুত্ব দেন না। যদি এই ছেলেটি ওনার বিশ্বাসের সুযোগ নিয়ে কোম্পানির ভেতরের সিদ্ধান্তগুলোতে মাথা গলাতে শুরু করে, তবে আমাদের এতদিনের তৈরি করা আর্থিক কারচুপিগুলো সামনে চলে আসবে। তার চোখে এক চরম হিংস্র ও বিপজ্জনক ষড়যন্ত্রের আলো জ্বলে উঠল। ওদিকে বাংলোর অন্য প্রান্তে নিজের ঘরে রোহনের চোখে কোনো ঘুম ছিল না। সে জানলা দিয়ে বাইরের ঝলমলে শহরের আলো দেখছিল, কিন্তু তার মন পড়েছিল সেই সোমপুরের ভাঙা কুঁড়ে ঘরে। সে ভাবছিল তার অসুস্থ মা ঠিকমতো ওষুধ খেয়েছে কিনা, রাতের খাবার জুটেছে কিনা। ঠিক তখনই দরজায় মৃদু করাঘাত হল। অনুরাধা ভেতরে প্রবেশ করল। তার হাতে নিজের মোবাইল ফোনটি ছিল। সে মৃদু হেসে জিজ্ঞেস করল, মায়ের সাথে কথা বলবে? রোহনের চোখ দুটো মুহূর্তে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে পরম কৃতজ্ঞতায় ফোনটি হাতে নিল। ফোনের ওপাশ থেকে মা শান্তিদেবীর দুর্বল কণ্ঠস্বর শোনামাত্রই রোহনের চোখ জলে ভরে এলো। মা বললেন, বাবা রোহন, তুই ভালো আছিস তো রে? রোহন নিজের কান্না চেপে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ মা, আমি একদম ভালো আছি। এখানকার মানুষজন বড্ড দয়ালু, তুই নিজের শরীরের খেয়াল রাখিস। শান্তিদেবী মৃদুস্বরে সতর্ক করে বললেন, শুধু সাবধানে থাকিস বাবা, ধনীদের দুনিয়া আর আমাদের জগৎ আকাশ পাতাল তফাত। রোহন কিছুক্ষণ নীরব রইল। সে নিজেও এই সত্যটি প্রতি মুহূর্তে উপলব্ধি করছিল। ফোনটি রাখার পর অনুরাধা কিছুক্ষণ শান্তভাবে দাঁড়িয়ে রইল। তারপর পরম মমতায় বলল, মায়ের জন্য খুব মন কেমন করছে, তাই না? রোহন এক চিলতে হেসে বলল, আমাদের মতো গরিবের জীবনে মাই একমাত্র চালিকা শক্তি দিদিমণি, তিনিই লড়ার সাহস যোগান দিদিমণি। অনুরাধার চোখ দুটো ছলছল করে উঠল। সে নিচু গলায় বলল, আমিও দেবব্রতর মধ্যে এমন এক ভরসা পেয়েছিলাম, কিন্তু নিয়তি সব কেড়ে নিল। রোহন বুঝতে পারল বিত্তের প্রাচুর্য থাকলেও এই নারী কতটা রিক্ত। কোনক্ষণ দুজনের মধ্যে এক নিস্তব্ধতা বিরাজ করল। তারপর অনুরাধা বলল, আগামীকাল সকাল থেকে তুমি আমার সাথে হেড অফিসে যাবে। রোহন কিছুটা থতমত খেয়ে বলল, কিন্তু দিদিমণি, আমি তো আপনাদের এত বড় ফ্যাশন বিজনেসের মারপ্যাচ কিছুই জানি না। অনুরাধা হাসল এবং অভয় দিয়ে বলল, আমিও তো বিয়ের আগে কিছু বুঝতাম না, চেষ্টা করলে সব শিখে যাবে। পরের দিন সকালে রোহন জীবনে প্রথমবার চৌধুরী অ্যাপারেলসের প্রধান কার্যালয়ে পৌঁছল। ৩০ তলার সেই বিশাল কাঁচের ইমারত দেখে তার চোখ চড়ক গাছ হয়ে গেল। ভেতরে শয়ে শয়ে আধুনিক চাকুরিজীবী ব্যস্ততার সাথে কাজ করছিল। কর্পোরেট কর্মচারীরা অনুরাধার সাথে রোহনকে দেখা মাত্রই আর চোখে তাকাতে লাগল। চারধারে কানাগুজো ও ফিসফিসানি শুরু হয়ে গেল।
কেউ বলছিল এটাই বুঝি সেই মফস্বলের ছেলেটা যাকে ম্যাডাম আচমকা নিয়ে এসেছেন। কেউ আবার মন্তব্য করল, ম্যাডাম মনে হচ্ছে নিজের এক নতুন বিশ্বস্ত পিয়ে জুটিয়েছেন। রোহন সব শুনতে পাচ্ছিল, কিন্তু সে মাথা নিচু করে নীরব রইল। ঠিক তখনই লিফটের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণী মিষ্টি হেসে বলল, আপনি এখানে নতুন তাই না? মেয়েটির নাম ছিল তানিমা। সে ছিল অনুরাধার পার্সোনাল সেক্রেটারি। সে অন্য সবার মতো রোহনকে কোনো অবজ্ঞার চোখে দেখেনি। সে হেসে আশ্বস্ত করে বলল, ঘাবড়ানোর কিছু নেই, এখানে শুরুতে সবারই এমন নার্ভাস লাগে। রোহন প্রত্যুত্তরে একটা হালকা হাসি দিল। এই অচেনা কংক্রিটের শহরে এটাই ছিল প্রথম কোনো আন্তরিক হাসি, যার মধ্যে কোনো স্বার্থপরতা ছিল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে কল্যাণ মুখার্জি এই পুরো দৃশ্যটি পর্যবেক্ষণ করছিল। তার ঠোঁটর কোণে এক কুটিল ও বিপজ্জনক হাসির রেখা ফুটে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছিল যে যদি সে অবিলম্বে কোনো কঠোর পদক্ষেপ না নেয়, তবে এই গ্রামের ছেলেটি কেবল বাংলোর অন্দরেই নয়, বরং অনুরাধার মনে এবং কোম্পানির মূল স্তরেও নিজের পাকাপোক্ত স্থান তৈরি করে নেবে। আর ঠিক সেই মুহূর্তেই সে মনে মনে সিদ্ধান্ত নিল যে এবার আসল খেলা শুরু করার সময় এসেছে। এমন এক নিখুঁত চাল সে চালবে যাতে রোহন চিরতরে নিঃশেষ হয়ে যাবে, অথবা পুরো চৌধুরী পরিবার অপমানে ধূলিসাৎ হবে। চৌধুরী অ্যাপারেলসের রাজকীয় লবির ঝকঝকে আবহে দাঁড়িয়ে রোহন নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ ও অদ্ভুত মনে করছিল। চারধারে নামী ডিজাইনার স্যুট পরা উচ্চপদস্থ আধিকারিকেরা ক্ষিপ্র গতিতে যাতায়াত করছিল। কেউ ল্যাপটপে ইন্টারন্যাশনাল অর্ডারের হিসেব কষছিল, কেউ ফোনে কোটি টাকার ডিল ফাইনাল করছিল, আর কেউ প্রেজেন্টেশনের জন্য ছুটছিল। গ্রামের মাটির ও কাঠের সোধা গন্ধে বড় হওয়া রোহন প্রথমবার এমন এক যান্ত্রিক দুনিয়ার মুখোমুখি দাঁড়িয়েছিল, যেখানে মানুষের মূল্য তার বাহ্যিক জৌলুস ও ব্যাংকের খতিয়ান দিয়ে মাপা হতো। কিন্তু তার চোখে মুখে তবুও সেই আদিম সরলতা অক্ষুণ্ণ ছিল। অনুরাধা তাকে সাথে নিয়ে সরাসরি ২৯ তলার টপ ফ্লোরে তার ব্যক্তিগত কেবিনে নিয়ে গেল। পুরো ফ্লোরটি স্বচ্ছ কাঁচের দেওয়ালে ঘেরা ছিল, যেখান থেকে পুরো কলকাতা শহরকে এক নজরে দেখা যেত। রোহন জানলার কাঁচের ধারে গিয়ে নিচে তাকাল। উপর থেকে চারপাশের সবকিছু কত ক্ষুদ্র লাগছিল। বড় বড় গাড়িগুলোকে খেলনার মতো, আর ব্যস্ত মানুষগুলোকে পিঁপড়ের সাইর মতো মনে হচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে অনুরাধার কণ্ঠস্বর ভেসে এলো, কেমন লাগছে রোহন? রোহন মৃদু হেসে বলল, মনে হচ্ছে আমি আমার চেনা জগৎ থেকে কোনো এক অচেনা গ্রহের মাঝে এসে দাঁড়িয়েছি। অনুরাধা কিছুক্ষণ একদৃষ্টে তার দিকে চেয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, হয়তো জীবনের ভাগ্যলিপি নতুন করে লেখার জন্য মানুষকে মাঝে মধ্যে নিজের চেনা পরিধি থেকে অনেক দূরে চলে আসতে হয়। ঠিক তখনই কেবিনের দরজা খুলে তনিমা ভেতরে প্রবেশ করল। তার হাতে কিছু জরুরি ফাইল ও ডিজাইনের ক্যাটালগ ছিল। সে অনুরাধাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আজ দুপুরে আমেরিকার লাক্সারি ব্র্যান্ডের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং আছে, আর সন্ধ্যায় ডিরেক্টরদের বোর্ড মিটিং শিডিউল করা আছে। অনুরাধা মাথা নেড়ে সম্মতি জানাল এবং রোহনের দিকে তাকিয়ে বলল, আজ তুমি শুধু অফিসের কাজের ধরনটা ভালো করে লক্ষ্য করো এবং পরিবেশটা বোঝার চেষ্টা করো। রোহান চুপচাপ এক কোণে বসে সারাদিনের কাজের প্রক্রিয়া দেখতে লাগল। সে দেখল কিভাবে কর্পোরেট দুনিয়ায় কথার জাদুতে কোটি কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সে একটা জিনিস গভীরভাবে খেয়াল করল, এই বিশাল অফিসে অনুরাধার প্রতি কর্মচারীদের মনে ভক্তি বা সম্মানের চেয়ে তার ক্ষমতার ভয়টাই অনেক বেশি কাজ করছিল। অন্যদিকে কল্যাণ মুখোপাধ্যায় তার শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে বসে অবিরাম রোহনের কথাই ভেবে চলেছিল। তার মনের ভেতরের অস্থিরতা ও হিংসা ক্রমেই বেড়ে চলেছিল। সে আর কালবিলম্ব না করে সুভাষ দত্তকে নিজের ঘরে ডেকে পাঠাল। সুভাষ ভেতরে আসতেই কল্যাণ চেয়ারে হেলান দিয়ে কুটিল গলায় বলল, ওই ছেলেটাকে যতটা হাবাগোবা ভাবছ সুভাষ, ও আসলে ততটা সরল নয়। আমি ওর চোখে এক তীব্র আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। এই ধরনের মানুষরা খুব দ্রুত অবহেলিতদের সহানুভূতি ও ভরসা জিতে নয়। সুভাষ অবজ্ঞার হাসি হেসে বলল, আরে স্যার, ও তো গ্রামের কাঠ কাটার এক ছোড়া। কর্পোরেট রাজনীতির একটা চাল দিলেই কুপকাত হয়ে যাবে। আপনি বৃথাই চিন্তা করছেন। কল্যাণের কণ্ঠস্বর গম্ভীর ও তীক্ষ্ণ হয়ে উঠল। সে বলল, তুমি বুঝতে পারছ না। অনুরাধা ম্যাডাম প্রথমবার কোনো বাইরের লোকের উপর এতখানি আস্থা দেখাচ্ছেন। যদি এই ছেলেটি ওনার বিশ্বাসের সুযোগ নিয়ে কোম্পানির কোর ডিসিশনে ঢুকে পড়ে, তবে আমাদের এতদিনের গোপন দুর্নীতিগুলো সামনে চলে আসবে। আমাদের এখনই ওর ডানা ছাড়তে হবে। দুজনের চোখে চোখ মিলল এবং ঠিক সেই মুহূর্তেই এক নতুন কালনাগিনী ষড়যন্ত্রের জন্ম হল। ওদিকে দুপুরের আন্তর্জাতিক মিটিংটি সফলভাবে শেষ হওয়ার পর অনুরাধার রোহনকে কোম্পানির মূল টেক্সটাইল ও ফ্যাব্রিক ল্যাবরেটরি দেখাতে নিয়ে গেল। সেখানে থরে থরে সাজানো ছিল আন্তর্জাতিক মানের কাঁচামাল ও কাপড়। যথারীতি সেখানকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও ডিজাইনাররা রোহনকে এক অদ্ভুত অবজ্ঞার চোখে দেখছিল।
কেউ তার সাধারণ জুতো জোড়ার দিকে তাকিয়ে হাসছিল, কেউ তার গ্রামীণ বাচনভঙ্গি নিয়ে ঠাট্টা করছিল। কিন্তু রোহন কোনো দিকে কান না দিয়ে সোজা কাঁচামালের গুদামে গিয়ে পৌঁছল। সেখানে রাখা থরে থরে সুতোর বান্ডিল আর কাপড়ের থান দেখামাত্রই রোহনের চোখে এক শিল্পীসুলভ ঔজ্জ্বল্য ফুটে উঠল। সে একটি বিশেষ সুতোর থান ছুঁয়েই তার গুণগত মান মুহূর্তে ধরে ফেলল। অনুরাধা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার রোহন, তুমি কাপড় দেখেই সব বুঝে গেলে? রোহন বিনীতভাবে হেসে বলল, দিদিমণি, ছোটবেলা থেকে বাবার সাথে তাঁতিদের কাজ আর বুননের মান দেখেই বড় হয়েছি। সুতোর গাঁথুনি ভালো কি মন্দ তা হাত দিলেই বোঝা যায়। সে একটি বড় কাপড়ের থানের কাছে গিয়ে হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল, এই কাপড়ের লটটি বেশিদিন টিকবে না দিদিমণি। এর ভেতরের সুতোয় টানটান ভাব কম আছে, আর লুমের সেটিং ভুল হয়েছে। যদি এটা দিয়ে মূল পোশাক তৈরি হয় তবে প্রথম বশেই কাপড়টি কুঁচকে বা ছিঁড়ে যাবে এবং কোম্পানির বড় ক্ষতি হবে। সেখানে দাঁড়িয়ে থাকা কোয়ালিটি এক্সপার্টরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল, কারণ ঠিক এই ত্রুটির কথাই সকালের ল্যাব টেস্টের রিপোর্টে উঠে এসেছিল, যা এখনও অনুরাধা পর্যন্ত পৌঁছয়নি। অনুরাধা প্রথমবার মনে প্রাণে রোহনের মেধার প্রতি গভীরভাবে প্রভাবিত হল। সে বুঝতে পারল এই ছেলেটি কেবল সৎ নয়, বরং তার মধ্যে এক সহজাত প্রতিভা ও বুদ্ধি লুকিয়ে আছে। কিন্তু দূর থেকে কল্যাণ মুখার্জি এই পুরো দৃশ্যটি দেখছিল, এবং তার ভেতরের হিংসার আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। সেই সন্ধ্যায় কোম্পানির হাই প্রোফাইল বোর্ড মিটিং শুরু হলো। বিশাল কনফারেন্স টেবিলের চারধারে নামি দামি ডিরেক্টর ও শেয়ারহোল্ডাররা গম্ভীর মুখে আসন গ্রহণ করেছিলেন। অনুরাধা মিটিং পরিচালনা করছিল, আর রোহন পেছনের দেয়ালে হেলান দিয়ে চুপচাপ পুরো আলোচনা পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই আমেরিকান এক নামি ব্র্যান্ডের সাথে যৌথ উদ্যোগে একটি বড়সড় এক্সপোর্ট ডিল নিয়ে আলোচনা শুরু হলো। কল্যাণ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রজেক্টরের পর্দায় স্লাইড দেখিয়ে বলল, যদি আমরা এই আন্তর্জাতিক চুক্তিটি সই করতে পারি তবে আগামী ত্রৈমাসিকে আমাদের কোম্পানির মুনাফা দ্বিগুণ হয়ে যাবে। উপস্থিত সমস্ত ডিরেক্টররা কল্যাণের কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। কিন্তু ঠিক তখনই রোহনের তীক্ষ্ণ দৃষ্টি স্ক্রিনে দেখানো কাপড়ের প্রিন্ট ও ডিজাইনের গ্রাফিক্সের উপর গিয়ে আটকাল। সে নিখুঁতভাবে কিছু একটা লক্ষ্য করল। সে কিছুক্ষণ দ্বিধা করল, তারপর অত্যন্ত বিনীত অথচ স্পষ্ট গলায় বলল, দিদিমণি, আমি কি একটা কথা বলতে পারি? কনফারেন্স রুমের সমস্ত হাই প্রোফাইল মানুষের দৃষ্টি আচমকা পেছনের সেই সাধারণ ছেলেটির ওপর গিয়ে স্থির হল। কল্যাণের মুখে এক চরম বিরক্তি ও তাচ্ছিল্য ফুটে উঠল। সে ব্যঙ্গ করে উচ্চস্বরে বলল, আরে বাহ, এখন কোটি কোটি টাকার গ্লোবাল বিজনেসের পরামর্শ কি আমাদের এই অরণ্য থেকে আসা কাঠের কারিগর দেবে নাকি? ঘরের কয়েকজন ডিরেক্টরও কল্যাণের কথায় মুচকি হাসলেন, কিন্তু অনুরাধা হাত তুলে সবাইকে শান্ত হতে ইশারা করে গভীর স্বরে বলল, বলো রোহন, তুমি কি বলতে চাও? রোহন স্ক্রিনের ডিজাইনের দিকে আঙুল তুলে শান্তভাবে বলল, এই ডিজাইনের যে জ্যামিতিক বুননটা দেখানো হচ্ছে তা ল্যাটিন আমেরিকার এক বিখ্যাত আদিবাসী গোষ্ঠীর পেটেন্ট করা ট্রাইবাল মোটিভ। যদি আমরা এই ডিজাইন ব্যবহার করে বিদেশে এক্সপোর্ট করি তবে আন্তর্জাতিক কপিরাইট আইনে আমাদের কোম্পানির বিরুদ্ধে মামলা হতে পারে এবং কোটি কোটি টাকার জরিমানা ও সুনাম নষ্ট হওয়ার ঝুঁকি আছে। রোহনের কথা শেষ হতেই পুরো কনফারেন্স রুমে এক পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। কোম্পানির আইনি পরামর্শদাতা সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে ডেটাবেস চেক করলেন এবং চমকে উঠে বললেন, রোহন একদম ঠিক কথা বলেছে, এই ডিজাইনটি সত্যি সংরক্ষিত। আমরা তো এই আইনি ঝুঁকির দিকটা খেয়ালই করিনি। এই কথা শোনা মাত্রই উপস্থিত ডিরেক্টররা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অনুরাধার দু চোখে রোহনের জন্য এক পরম গর্বের দ্যুতি জ্বলে উঠল, আর অন্যদিকে কল্যাণের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সিদ্ধার্থ সেই প্রথম অন্তরের অন্তঃস্থল থেকে টের পেল যে দীপ নামের এই সাধারণ যুবকটি তার সাজানো সাম্রাজ্যের জন্য এক মস্ত বড় কাঁটা। সেদিন রাতে প্রাসাদে ফেরার পর কবিতা অলিন্দের বিশাল রেলিং ধরে নৈশনগরের মায়াবী আলোর দিকে চেয়ে উদাসীন হয়ে দাঁড়িয়েছিল। তখনই দীপ সেখানে পা টিপে টিপে এসে উপস্থিত হল। সে কিছুটা কুণ্ঠিত স্বরে বিনীতভাবে বলল, দিদিমণি, আজকের সভায় সকলের সামনে ওভাবে মুখ খোলাটা হয়তো আমার উচিত হয়নি। কবিতা মৃদু অধরে এক চিলটে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, মোটেই না দীপ, আজ তোমার উপস্থিত বুদ্ধির জন্যই আমাদের এই প্রতিষ্ঠান এক মস্ত আইনি কেলেঙ্কারি আর কোটি টাকার লোকসান থেকে বেঁচে গেল। দীপ ক্ষণকাল চুপ থেকে মৃদুকণ্ঠে বলল, তবু আমার মনে হয় দিদিমণি, আমি আপনাদের এই কৃত্রিম ও চাকচিক্যময় কর্পোরেট জগতের একেবারেই অনুপযুক্ত। কবিতা তার চোখের গভীরে চেয়ে অত্যন্ত আবেগঘন সুরে বলল, আর আমার বিশ্বাস দীপ, এই স্বার্থপর দুনিয়ায় তোমার মতো একনিষ্ঠ মানুষেরই সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি পরস্পরের সাথে নিমজ্জিত হল। রাতের নীরব নীরবতায় এক না বলা তীব্র ব্যাকুলতা মিশে রইল। হয়তো অলক্ষ্যেই দুজনের মনের মণিকোঠায় এক বড় পরিবর্তনের সূচনা ঘটছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিচের বাগানের ঘন অন্ধকারের আড়াল থেকে এক ধূর্ত চোখ এই মধুর দৃশ্যটি প্রত্যক্ষ করছিল। সে আর কেউ নয়, সিদ্ধার্থ সেন।
তার চোখ দুটি তীব্র হিংসা ও অপমানের আগুনে দাউ দাউ করে জ্বলছিল। সে আর একটি পলকও নষ্ট না করে পকেট থেকে মুঠোফোন বের করে কাউকে এক কুটিল নির্দেশ দিল। এর কিছু পরেই সে শহরের এক নির্জন মদের দোকানে বসে প্রদীপ ও প্রধান নিরাপত্তারক্ষী হরিশের সাথে গোপন বৈঠক করছিল। সিদ্ধার্থ নিজের গ্লাসে আলতো চুমুক দিয়ে বরফ শীতল কণ্ঠে ক্রূর সুরে বলল, এবার আমাদের চূড়ান্ত আঘাত হানতে হবে। নিতিন উৎসুক হয়ে শুধল, কি করতে চলেছেন স্যার? সিদ্ধার্থের ওষ্ঠে এক পৈশাচিক হাসি খেলে গেল। সে বলল, এমন একটি নিখুঁত ফাঁদ পেতেছি যে এই ছোড়া চুরির কলঙ্ক মাথায় নিয়ে নিজেই এই বাড়ি আর কোম্পানি ছেড়ে চিরতরে পালিয়ে যাবে। পরদিন প্রাতকালে দপ্তরে পা রাখা মাত্রই এক অভূতপূর্ব হইচই আর উত্তেজনা চোখে পড়ল। চারধারে রটে গেল যে কোম্পানির আগামী মরশুমের অত্যন্ত গোপনীয় বহুমূল্যের নতুন ফর্মুলা বুক এবং ক্লায়েন্ট ডেটাবেস লিক হয়ে গেছে। এই খবরটি দাবানলের মতো পুরো সংস্থায় ছড়িয়ে পড়ল, কারণ এই রপ্তানির ওপরই পুরো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ভরশীল ছিল। সমস্ত কার্যালয়ে তুমুল হুলস্থর কাণ্ড বেঁধে গেল। কবিতা অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে দ্রুত পদে সভাকক্ষে পৌঁছল, যেখানে ইতিপূর্বেই সমস্ত শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সিদ্ধার্থ চরম ক্ষোভের ভান করে উচ্চকণ্ঠে বলল, এটা নিশ্চিতভাবেই আমাদের ভেতরের কোনো বিশ্বাসঘাতকের নিকৃষ্ট কাজ। ঠিক তখনই নিরাপত্তা প্রধান হরিশ কক্ষে প্রবেশ করল এবং প্রজেক্টরের পর্দার দিকে ইঙ্গিত করে বলল, ম্যাডাম, কাল মাঝরাতে প্রধান সার্ভার রুম ও গোপন ল্যাবরেটরির আশেপাশে দীপককে অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এই কথা শোনা মাত্রই পুরো সভাকক্ষে এক বজ্র হাতস্তব্ধতা নেমে এলো। উপস্থিত সকলের সন্দেহভরা তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে নিবদ্ধ হল দ্বীপের উপর। দ্বীপ নিজেই এই আকস্মিক ও মিথ্যে অভিযোগে সম্পূর্ণ হতচকিত হয়ে গেল। সে দুই হাত জোড় করে কাতর কণ্ঠে বলল, দিদিমণি, আমি কাল রাতে ওইদিকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তা কেবল পায়েল ম্যাডামের ফেলে যাওয়া একটি জরুরি নথি ফেরত দিতে। আমি তো সার্ভার বা পাসওয়ার্ডের কিছুই বুঝি না। সিদ্ধার্থ সঙ্গে সঙ্গে কুটিল হেসে ইন্টারকন চালু করে বলল, কিন্তু সিসিটিভি ক্যামেরার দৃশ্য তো অন্য কথা বলছে দীপবাবু। ঠিক তখনই বেবনারায়ণ বসু মহাশয় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সভাকক্ষে প্রবেশ করলেন। তিনি কঠোর আর গম্ভীর কণ্ঠে গর্জুং হয়ে বললেন, এখানে আসলে কি তামাশা চলছে কবিতা? সিদ্ধার্থ এই মোক্ষম সুযোগ হাতছাড়া না করে দেবনারায়ণ বাবুর দিকে চেয়ে উস্কানোমূলক সুরে বলল, স্যার, আমার প্রথম দিন থেকেই এই অজ্ঞাত পরিচয় ছেলেটার ওপর ঘোর সন্দেহ ছিল। ও কোম্পানিতে পা রাখতেই এত বড় বিপর্যয় ঘটে গেল। দ্বীপের বুকটা যেন এক অজানা আশঙ্কায় ভেঙে চুরমার হয়ে গেল। সে ছলছল চোখে কবিতার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, দিদিমণি, ঈশ্বরের দোহাই, আমায় বিশ্বাস করুন। আমি দরিদ্র হতে পারি, কিন্তু বেইমান নই। কিন্তু এবার পরিস্থিতি দ্বীপের সম্পূর্ণ প্রতিকূলে ছিল। উপস্থিত ডিরেক্টরদের চোখেও তখন দ্বীপের প্রতি তীব্র অবিশ্বাস আর ঘৃণার ছায়া পরিষ্কার দেখা যাচ্ছিল। তখনই হঠাৎ পায়েল দ্রুত পায়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। তার বুক দুরুদুরু কাঁপছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম, আমার একটা জরুরি কথা জানানোর আছে। ঘরের সবার দৃষ্টি নিমেষেই তার দিকে চলে গেল। পায়েল ধরা বলায় বলল, গত রাত্রে আমি নিতিনবাবুকে ল্যাবরেটরি থেকে চোরের মতো বেরোতে দেখেছিলাম। এই কথা শোনামাত্রই নিতিনের মুখের সমস্ত রক্ত যেন শুষে নিল। সিদ্ধার্থ মুহূর্তের মধ্যে চেঁচিয়ে উঠল, পুরোটাই মিথ্যে কথা। কিন্তু পায়েল দমে না গিয়ে বলল, আমার কাছে সিসিটিভি ফুটেজের ব্যাকআপ আছে। সে নিজের ট্যাপটা এগিয়ে দিল, যেখানে পরিষ্কার দেখা হচ্ছিল যে মাঝরাতে নিতিন ল্যাবরেটরির গোপন দরজা খুলে ভেতরে ঢুকছে। পুরো ঘরটা এক মুহূর্তের জন্য নিঝুম হয়ে গেল। কবিতা তীব্র ক্ষোভে ফেটে পড়ে জিজ্ঞেস করল, নতিন, আসল ব্যাপারটা কি? নিতিন পুরোপুরি দমে গেল। তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। অবশেষে সে কান্নায় ভেঙে পড়ে বলল, আমাকে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল। এই কথা শুনে উপস্থিত সবার বুক কেঁপে উঠল। দেবনারায়ণ বসু গর্জে উঠে বললেন, কে তোমাকে বাধ্য করেছিল? নিতিন অত্যন্ত ভীত চোখে সিদ্ধার্থের দিকে তাকাল। চারপাশ সম্পূর্ণ নিঝুম রূপ ধারণ করল। সিদ্ধার্থের মুখ শুকিয়ে আমসি হয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ নিজেকে বাঁচানোর চেষ্টায় বলল, ও একদম বানিয়ে বলছে। কিন্তু তখনই নিতিন আরও ঘাবড়ে গিয়ে সত্যটা উগড়ে দিল। সে ভাবল, এবার নিজের ঘাড়ে সব দোষ আসবে। সে তড়িঘড়ি বলে উঠল, স্যার, আমরা শুধু দীপকে এই কোম্পানি থেকে তাড়ানোর জন্য আর ওর নাম খারাপ করার জন্য এই ষড়যন্ত্র করেছিলাম। ঘরের ভেতরের পরিবেশ যেন জমে বরফ হয়ে গেল। কবিতার চোখে আগুন জ্বলছিল। দেবনারায়ণ বসু সজোরে টেবিল চাপড়ে বললেন, সিদ্ধার্থ, আমি তোমাকে নিজের ভাইপোর মতো ভালোবেসেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এভাবে অমর্যাদা করলে। সিদ্ধার্থের মুখে কোনো কথা সরল না। তার সমস্ত ফন্দি এক নিমেষে ভেস্তে গিয়েছিল। অন্য কোণায় দ্বীপ নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়েছিল। তার নয়নকোণে জমে থাকা নিদারুণ বেদনা স্পষ্ট অনুভূত হচ্ছিল। তার হৃদয়ে সবচেয়ে তীব্র আঘাত লেগেছিল এই কথা চিন্তা করে যে সাময়িক ক্ষণিকের তরে হলেও কবিতার মনেও তার সততা নিয়ে দ্বিধা দানা বেঁধেছিল। বৈঠক শেষ হতেই সে কাউকে কোনো আভাস না দিয়ে অলক্ষ্যে দপ্তর ভবন থেকে প্রস্থান করল। বাইরে তখন আকাশ ভেঙে অঝরে বর্ষণ শুরু হয়েছে। দ্বীপ একাকী সেই জলধারার মাঝে মহানগরীর রাজপথে হেঁটে চলল। তার মনে বারবার একটি আশঙ্কাই উকি দিচ্ছিল যে এই চাকচিক্যময় কৃত্রিম নগরী হয়তো তার মতো সরল মনের মানুষের জন্য তৈরি হয়নি।
এদিকে কবিতা কক্ষের অভ্যন্তরে অত্যন্ত ব্যাকুল হয়ে তাকে সর্বত্র খুঁজছিল। জীবনে প্রথমবার তার মনের গহীনের এক অজানা ভীতি বাসা বাঁধল যে দ্বীপ হয়তো তাকে চিরতরে ত্যাগ করে চলে যাবে না তো। আর সেই রাতেই যখন দ্বীপ এই কোলাহলময় শহর ছেড়ে নিজের প্রিয় বোনের কোলে ফিরে যাওয়ার সংকল্প করে ফেলেছিল, ঠিক তখনই এমন এক ঘটনা ঘটতে চলেছিল যা কবিতা আর তার সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে দিতে পারত। তখন নিঝুম গভীর রাত্রি। শহরের পিচ ঢালা পথগুলো অবিশ্রান্ত ধারায় ভিজে চকচক করছিল। গগনে মেঘের গুরুগম্ভীর গর্জন আর কনকনে হিমেল বাতাস বয়ে যাচ্ছিল। দ্বীপ একাই পথ চলেছিল। তার গায়ের সাধারণ পোশাক সম্পূর্ণ সিক্ত হয়ে দেহের সাথে লেপ্টে গিয়েছিল, কিন্তু সেই দিকে তার বিন্দুমাত্র মনোযোগ ছিল না। তার মস্তিষ্কে কেবল একটি ভাবনাই আবর্তিত হচ্ছিল, যে সে কোন মায়াপুরীতে এসে উপস্থিত হয়েছে। নিজের পাহাড়ের সেই অভাবী ও কঠোর পরিশ্রমের জীবনেও সে কখনো এমন লাঞ্ছনা ভোগ করেনি, যা এই শহরের বিত্তবানদের মাঝে এসে সাকুল্যে কয়েকটা দিনেই অর্জন করল। তার মনে হচ্ছিল সে যতই সৎ ও কর্তব্যপরায়ণ হোক না কেন, এই আধুনিক উচ্চবিত্ত সমাজের দৃষ্টিতে তার পরিচয় চিরকাল একজন সামান্য চাষি বা পাহাড়ি মজুর হিসাবেই থেকে যাবে। ওদিকে নিজের বিশাল বাংলোয় বসে কবিতা অস্থিরভাবে বারবার দ্বীপের নাম্বারে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই ফোনটা বন্ধ দেখাচ্ছিল। তার মনের ভেতর এক অদ্ভুত হাহাকার তৈরি হয়েছিল। প্রথমবার সে বুঝতে পারল যে দ্বীপ যদি তার জীবন থেকে হারিয়ে যায়, তবে সে আবার সেই একাকিত্বের অন্ধকারে তলিয়ে যাবে, যেখান থেকে সে অনেক কষ্টে মুক্তি পেয়েছিল। দেবনারায়ণ বসু নিজের লাইব্রেরি ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার মুখমণ্ডলে এক গাম্ভীর্য ফুটে উঠেছিল। তিনি দীর্ঘ কর্মজীবনে বহু মানুষ চিনেছেন, কিন্তু দ্বীপের মতো খাঁটি মনের ছেলে খুব কমই দেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সিদ্ধার্থ আর তার সাঙ্গপাঙ্গরা স্রেফ ব্যবসার লোভের কারণে এই নোংরা খেলা খেলেছে। তবে তিনি এটাও উপলব্ধি করতে পারছিলেন যে এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতবিস্মত হয়েছে দ্বীপের মনটা। এমন সময় কবিতা অত্যন্ত দ্রুত পায়ে ওনার ঘরে ঢুকে পড়ল। তার চেহারায় উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। সে আকুল হয়ে বলল, দাদু ভাই, দ্বীপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেবনারায়ণবাবু কিছুক্ষণ নীরব রইলেন, তারপর শান্ত গলায় বললেন, ওই ছেলেটা ভেতর থেকে খুব আঘাত পেয়েছে কবিতা। জীবনেও সবসময় মানুষের থেকে বঞ্চনাই পেয়েছে। হয়তো এবার ওর মনে হয়েছে যে এই জায়গাতেও ওর সাথে একই জিনিস ঘটল। কবিতার চোখ দুটো জলে টয়টুম্বুর হয়ে গেল। সে নিচু স্বরে বলল, আমি ওকে বিশ্বাস করতাম দাদুভাই, কিন্তু ওই মুহূর্তে আমিও একটু দোটানায় পড়ে গিয়েছিলাম। হয়তো আমার সেই দিদটাই ওর বুকে সবচেয়ে বেশি লেগেছে। দেবনারায়ণবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদিও সত্যিই তোর জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ হয়, তবে নিজের ভালোবাসার টানে ওকে খুঁজে ফিরিয়ে নিয়ে আয়। এদিকে দ্বীপ ততক্ষণে মহানগরের প্রাচীন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে উপনীত হয়েছিল। তার স্কন্ধে ছিল একটি অতি সাধারণ ছোলা ব্যাগ। সে মনস্থির করেই ফেলেছিল যে প্রাতঃকালের প্রথম ট্রেনেই সে নিজের গ্রামে ফিরে যাবে। সে ভেবেছিল শহরের মানুষ হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু এখানেও বৃত্তের মাপে মানুষের সম্মান ঠিক হয়। সে প্ল্যাটফর্মের এক কোণায় বেঞ্চিতে বসে শূন্য চোখে তাকিয়েছিল। এমন সময় তার কাছে এক বৃদ্ধ খবরের কাগজ বিক্রেতা এলো এবং বলল, বাবা, অনেকক্ষণ ধরে ভিজছ, এই গরম চাটা খেয়ে নাও। দ্বীপ একটা ম্লান হেসে চায়ের ভাঁড়টা হাতে নিল। বৃদ্ধ তার মুখের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলল, চেহারা দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, মনে খুব কষ্ট পাচ্ছ বলে মনে হয়। দ্বীপ কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কখনো মানুষ ভুল ঠিকানায় এসে পৌঁছায় দাদু। বৃদ্ধ একটু হাসল এবং গভীর গলায় বলল, ঠিকানা কখনো ভুল হয় না বাবা, ভুল মানুষের সাথে পরিচয় হয়ে যায়। তার এই কথাটা দ্বীপের মনের ভেতর তোলপাড় সৃষ্টি করল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ স্টেশন চত্বরে একটি 4 চাকার যান অত্যন্ত দ্রুত বেগে এসে থামল। গাড়ির দ্বার উন্মোচন করে কবিতা তড়িঘড়ি নেমে এলো। বৃষ্টিতে তার কেশরাশি এলোমেলো হয়ে সিক্ত হয়ে গিয়েছিল এবং সে দ্রুত পদে হাঁটছিল। দ্বীপকে দেখা মাত্রই তার মনের সমস্ত উৎকণ্ঠা যেন এক পলকে তিরোহিত হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে দ্বীপের সম্মুখে এসে দাঁড়াল এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি এখানে কি করছ? দ্বীপ নিজের দৃষ্টি অবনত করে নিল। সে নিচু স্বরে বলল, আমি নিজের জায়গায় ফিরে যাচ্ছি। কবিতার চোখে জল এসে গেল। সে প্রশ্ন করল, আমাকে একটা কথাও না বলে চলে যাচ্ছিলে? দ্বীপ কিছুটা অভিমানের সুরে বলল, যেখানে নিজেকে অতিরিক্ত বা বোঝার মতো মনে হয়, সেখানে জোর করে থাকার স্বভাব আমার নেই। কবিতা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তার দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ করেই সে দ্বীপের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল এবং আবেগঘন গলায় বলল, তুমি কোনো বোঝা নাও দ্বীপ। হয়তো আমার জীবনে প্রথমবার এমন একজন মানুষ এসেছে যাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে পারি।
দীপ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির জল দুজনের মুখের উপর আছড়ে পড়ছিল। কবিতা কান্না ভেজা গলায় বলল, যখন সবাই তোমার দিকে আঙুল তুলছিল আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমার মন বলছিল যে তুমি কখনো ভুল করতে পারো না। যদি আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়ে থাকো তবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দীপ প্রথমবার কবিতাকে এত সহজ এবং নমনীয় রূপে দেখল। তার মধ্যে কোনো আভিজাত্যের অহংকার ছিল না, ছিল শুধু এক অদ্ভুত সততা আর তাকে চিরতরে হারিয়ে ফেলার এক তীব্র ভয়। কিছুক্ষণ দুজনের মধ্যে এক মায়াবী নীরবতা বিরাজ করল। তারপর দীপ ধীর স্থিরভাবে বলল, আমি জীবনে যাদের আপন ভেবেছি তাদের থেকেই সবসময় আঘাত পেয়েছি, তাই হয়তো বড্ড ভয় পাই। কবিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, আর আমি সারা জীবন শুধু শূন্যতা দেখেছি, তাই তোমাকে হারানোর ভয় পাই। সেই মুহূর্তে যেন দুজনের মনের সব দূরত্ব নিমেষেই মুছে গেল। ওদিকে দূর থেকে একজন লোক এই দৃশ্যটি আড়াল থেকে দেখছিল। সে ছিল গণেশ। সে কোনো এক দরকারে শহরে এসেছিল আর ঘটনাক্রমে সে দীপ ও কবিতাকে একসাথে দেখে ফেলেছিল। তার চোখে লোভের এক কুৎসিত আলো জ্বলে উঠল। সে মনে মনে ভাবল, যে ছোকরাটাকে আমি গ্রাম থেকে তাড়িয়েছিলাম সে আজ এত বড় ঘরের মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে। তার ঠোঁটের কোণায় এক কুটিল হাসি ফুটে উঠল। পরের দিন সকালে দীপ আর কবিতা একসাথে বাংলোয় ফিরে এলো। এবার ওখানকার আবহাওয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। দেবনারায়ণ বসু নিজে সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। তিনি প্রথমবার দীপের দিকে পরম শ্রদ্ধার সাথে তাকিয়ে বললেন, বাবা, ভেতরে এসো। দীপ কিছুটা দ্বিধাবোধ করলেও ভেতরে পা রাখল। ডাইনিং টেবিলে প্রাতরাশ করতে করতে দেবনারায়ণবাবু বললেন, কাল যা কিছু ঘটেছে তার জন্য আমি লজ্জিত। আমি দীর্ঘ জীবনে অনেক মানুষকে বিশ্বাস করে ঠকেছি, তাই সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। দীপ বিনীতভাবে বলল, না স্যার, আপনার কোনো দোষ ছিল না। দেবনারায়ণবাবু একটু হেসে বললেন, একটা কথা বলো, তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তবে তুমি কি আমাদের এই উৎপাদন ব্যবস্থা বা বিজনেস সামলাতে পারবে? দীপ কিছুক্ষণ ভাবল, তারপর দীর্ঘ গলায় বলল, আমি বড় বড় ফাইলের কাজ বা কর্পোরেট কৌশল বুঝি না, তবে সততা আর কঠোর পরিশ্রম করতে জানি। দেবনারায়ণবাবুর চোখে এক নতুন আশার আলো দেখা গেল। তিনি বললেন, ব্যবসায় এই দুটো গুণেরই সবচেয়ে বেশি প্রয়োজন। কবিতা দূর থেকে পরম তৃপ্তি নিয়ে এই দৃশ্য দেখছিল এবং তার ঠোঁটে এক মিষ্টি হাসি ফুটে উঠল। সেই দিন থেকেই দীপকে কোম্পানির মূল উৎপাদন ও ব্যবস্থাপনার কাজে যুক্ত করা হলো। সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কারখানার বিভাগ ঘুরে দেখত, সাধারণ শ্রমিকদের সাথে মিশে তাদের অভাব অভিযোগ শুনত এবং ধীরে ধীরে কোম্পানির ভেতরের আসল চিত্রটা বুঝতে পারল। সে জানতে পারল যে সিদ্ধার্থ আর নিতিন দীর্ঘদিন ধরে গোপনে কোম্পানির কাঁচামাল কেনা বেচায় বিশাল অঙ্কের অর্থ তৎসব করছিল, কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অকাট্য প্রমাণ ছিল না। এক সন্ধ্যায় যখন দীপ অফিসে পুরনো খাতা এবং স্টক রেকর্ড পরীক্ষা করছিল, তখন পায়েল গুটি গুটি পায়ে তার কেবিনে এলো। সে নিচু স্বরে বলল, আপনার সাথে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে। দীপ জিজ্ঞেস করল, কি হয়েছে পায়েল? পায়েল চারপাশ দেখে নিয়ে ফিসফিস করে বলল, আমার মনে হয় সিদ্ধার্থ স্যার সহজে হাল ছাড়ার পাত্র নন, উনি বড় কোনো চক্রান্ত করছেন। দীপের মুখ গম্ভীর হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তোমার এমন কেন মনে হচ্ছে? পায়েল বলল, গতকাল আমি ওনাকে ফোনে কারোর সাথে গোপনে কথা বলতে শুনেছিলাম। তিনি বলছিলেন যে এবারের আন্তর্জাতিক রপ্তানির লটটা যদি নষ্ট করা যায় তবে বসু অর্গ্যানিক্স পুরোপুরি পথে বসবে। দীপ বুঝতে পারল যে মেঘ কাটলেও ঝড় এখনও পুরোপুরি থামেনি। অন্যদিকে সিদ্ধার্থ মেহতা সত্যি এক বিধ্বংসী চালচালার ছক কষছিল। সে শুধু কোম্পানির টাকাই নয়, বরং পুরো বসু সাম্রাজ্য নিজের কবজায় নিতে চেয়েছিল। সে শহরের কিছু অসৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে হাত মিলিয়েছিল। তার পরিকল্পনা ছিল কোম্পানির সবচেয়ে বড় যে আন্তর্জাতিক ভেষজ ওষুধের অর্ডারটি এসেছে সেটিকে কোনোভাবে ভেস্তে দেওয়া, যাতে কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি হয়। যদি সেটা হতো তবে কোম্পানির বাজারের সুনাম ধুলোয় মিশে যেত এবং শেয়ারের দাম হু হু করে পড়ে যেত, আর সেই সুযোগে সে পুরো কোম্পানির মালিকানা নিজের নামে করে নিতে পারত। কিন্তু এবার তার এই নোংরা পথের মাঝে কবিতা একলা ছিল না, তার সাথে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল দীপ। এক রাতে দীপ কোম্পানির প্রধান গুদামঘরটি পরিদর্শনে গেল। সেখানে পৌঁছে সে দেখল যে কয়েকজন লরি চালক ও শ্রমিক মাঝরাতে অতি গোপনে ট্রাকে মাল লোড করছে। তার মনে সন্দেহ জাগল। সে পা টিপে টিপে এগিয়ে গেল এবং আড়াল থেকে লক্ষ্য করতে লাগল। তখনই সে দেখল যে ট্রাকে খাঁটি ভেষজ উপাদানের বদলে সস্তা ও ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত নকল কাঁচামাল ভরা হচ্ছে, যা বিদেশে রপ্তানি করার কথা। দীপ মুহূর্তের মধ্যে পুরো চক্রান্তটা ধরে ফেলল। এই ভেজাল ওষুধ যদি একবার বাইরে চলে যায় তবে কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যাবে এবং সুনাম চিরতরে নষ্ট হবে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে কেউ একটা ভারী লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করল। দীপ ভারসাম্য হারিয়ে মেঝেতে আছড়ে পড়ল। তার চোখের সামনে চারদিক ঝাপসা হয়ে অন্ধকার নেমে আসতে লাগল। আধো বোঝা চোখে সে দেখল সামনে সিদ্ধার্থ দাঁড়িয়ে এক পৈশাচিক হাসি হাসছে।
সিদ্ধার্থ নিচে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমাকে আমি আগেই সতর্ক করেছিলাম দীপ, এই দুনিয়া তোমার মতো জঙ্গলি চাষিদের জন্যে নয়। সে তার গুন্ডাদের নির্দেশ দিল অচেতন দীপকে দড়ি দিয়ে বেঁধে গুদামের একটা অন্ধকার কোণার ফেলে রাখতে। এদিকে বাংলোয় তখন রাত 11টা পেরিয়ে গিয়েছিল, কিন্তু দীপ তখনও ফেরেনি। কবিতার মনের ভেতর অস্থিরতা ক্রমশ বাড়ছিল। সে বারবার ফোন করছিল, কিন্তু ফোন বন্ধ ছিল। তখনই পায়েল অত্যন্ত আতঙ্কিত হয়ে ঘরের ভেতর ছুটে এলো এবং বলল, ম্যাডাম, আমার মনে হয় দীপ ভাইয়া কোনো বড় বিপদে পড়েছেন। কবিতার বুকটা ছ্যাত করে উঠল। ওদিকে অন্ধকার গুদামঘরের ভেতর ধীরে ধীরে দীপের চেতনা ফিরতে শুরু করল। তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। সে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে চোখ মেলল। সামনে কাঠের বিশাল বিশাল বাক্স রাখা ছিল, আর বাইরে কিছু মানুষের কথোপকথনের আওয়াজ আসছিল। সে ওঠার চেষ্টা করতেই যন্ত্রণায় কোকিয়ে উঠল। তখনই সে বাইরে থেকে সিদ্ধার্থের চড়া গলা শুনতে পেল। ভোর হওয়ার আগে এই লরিগুলো যেন বন্দরে পৌঁছে যায়, আর এই ছোকরাটা যেন সকালের আগে এখান থেকে বেরোতে না পারে। দীপ বুঝতে পারল যে সে যদি এখন কিছু না করে তবে বসু গ্রুপ ধ্বংস হয়ে যাবে। সে নিজের সমস্ত মানসিক শক্তি এক জায়গায় জড়ো করল। তার মুখে তীব্র যন্ত্রণার ছাপ থাকলেও চোখে সেই পুরনো লড়াকু জেদ ফিরে এলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে যাই হয়ে যাক না কেন, সে কবিতার বিশ্বাস এবং তার দাদুর স্বপ্নকে কখনো ভেঙে চুরমার হতে দেবে না। অন্ধকার গুদামের ভেতর একটা টিমটিমে হলুদ আলো জ্বলছিল। বাইরে তখন ঝড় তুফান শুরু হয়ে গিয়েছিল এবং পুরনো টিনের চালগুলো প্রবল শব্দে কাঁপছিল। দীপ দেওয়ালের গায়ে হেলান দিয়ে কোনো মতে বসল। তার মাথা ফেটে রক্ত পড়ছিল এবং পুরো শরীর ব্যথায় অবশ হয়ে আসছিল, কিন্তু তার মনের জোর কমেনি। তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল যে ভোর হওয়ার আগে যদি এই ভেজাল মালের লরি বন্দরে পৌঁছে যায় তবে কবিতার সাজানো সংসার আর ব্যবসা ধূলিসাৎ হয়ে যাবে। সে হাত দুটো পেছনে বাঁধা অবস্থায় ধীরে ধীরে নড়াচড়া করার চেষ্টা করল। হঠাৎ করেই তার নিজের বাবার বলা একটা কথা মনে পড়ে গেল, মনের ভেতর যদি সততার জোর থাকে তবে পৃথিবীর কোনো শিকলই মানুষকে বেঁধে রাখতে পারে না। ব্যাস এই চিন্তাটা মাথায় আসতেই দীপ তার শেষ শক্তিটুকু দিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করল। মেঝেতে পড়ে থাকা একটা ভাঙা টিনের টুকরো দিয়ে সে দড়িটা ঘষতে লাগল। তার হাত কেটে রক্তারক্তি হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে দড়িটি কেটে গেল। দীপ একটা স্বস্তির নিঃশ্বাস খুলে গুটি গুটি পায় দরজার দিকে এগিয়ে গেল। বাইরে সিদ্ধার্থের দুজন লোক পাহারা দিচ্ছিল আর মদ্যপান করছিল। দীপ চারপাশ দেখে পাশে পড়ে থাকা একটি ভারী লাঠি তুলে নিল এবং আচমকা এক লোকের ঘাড়ে সজোরে আঘাত করল। অন্য লোকটি কিছু বুঝে ওঠার আগেই দীপ তাকেও ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। দুই পাহারাদার ব্যথায় কাতরাতে লাগল, আর দীপ সেই সুযোগে বাইরের দিকে দৌড় লাগাল। বাইরে রাতের অন্ধকার তখন আরও ঘন হয়েছে। দূরে লরিগুলো ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। দীপ বুঝল সময় বড্ড কম। সে পাহারাদারদের কেবিনে ঢুকে টেবিলের উপর রাখা নিজের ফোনটি খুঁজে নিল। ফোনটা চালু করতেই সে সবার আগে কবিতার নাম্বারে কল করল। বাংলোয় কবিতা তখন পাগলের মতো পায়চারা করছিল। দেবনারায়ণবাবুও গম্ভীর মুখে সোফায় বসেছিলেন। ঠিক তখনই কবিতার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দীপের নাম দেখে সে এক লাফে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে দীপের অত্যন্ত দুর্বল ও কাঁপা কাঁপা গলা ভেসে এলো, কবিতা, দ্রুত পুলিশ নিয়ে নীলপুরের পুরনো ফ্যাক্টরির গুদামে এসো। সিদ্ধার্থ কোম্পানি শেষ করার জন্য ভেজাল মাল পাচার করছে। এই কথা শুনে কবিতার মুখের সমস্ত রং উবে গেল। সে দাদুর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দাদু ভাই, দীপ বিপদে পড়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বেশ কিছু পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে নীলপুর গুদামের দিকে রওনা দিল। ওদিকে দীপ একাই গুদামের আড়ালে লুকিয়ে লরিগুলোর ওপর নজর রাখছিল। তার মাথা প্রচণ্ড ঘুরছিল, কিন্তু সে নিজেকে সজাগ রেখেছিল। তখনই সে দেখল স্বয়ং সিদ্ধার্থ সেখানে এসে উপস্থিত হয়েছে। তার মুখে এক শয়তানি হাসি। সে লরিগুলোর দিকে তাকিয়ে বলল, ভোর হওয়ার আগেই এগুলো যেন সীমানা পার হয়ে যায়, তারপর এই ব্যবসা আমাদের হাতের মুঠোয়। ঠিক সেই মুহূর্তে এক গুন্ডা দৌড়ে এসে বলল, স্যার, দীপ তো পালিয়ে গেছে। সিদ্ধার্থের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে উঠল, ওকে যেখানে পাও খুঁজে বের করো। গুন্ডারা চারদিকে ছড়িয়ে পড়ল। সেই সুযোগে দীপ সাবধানে কন্ট্রোল রুমে ঢুকে পড়ল, যেখানে সমস্ত জাল, রসিদ আর আসল শিপমেন্টের নথি রাখা ছিল। সে তড়িঘড়ি করে নিজের ফোন দিয়ে সেই সব নথিপত্রের ছবি তুলে নিল। এখন তার কাছে সিদ্ধার্থের বিরুদ্ধে অকাট্য প্রমাণ ছিল। কিন্তু তখনই পেছন থেকে এক শীতল কণ্ঠস্বর ভেসে এলো, তোমার তো সাহস কম নয়। দীপ পেছন ফিরে দেখল সিদ্ধার্থ হাতে একটা রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে হিংস্রতা। সিদ্ধার্থ এগিয়ে এসে বলল,
তোমাকে প্রথম দিনই শেষ করে দেওয়া উচিত ছিল। একটা সামান্য চাষা আমার কোটি টাকার সাম্রাজ্যের মাঝে এসে দাঁড়াবে এটা আমি ভাবিনি। দীপ শান্তভাবে দাঁড়িয়ে বলল, টাকা মানুষকে বড় করে না সিদ্ধার্থবাবু, মানুষের নীতি আর চরিত্র তাকে বড় বানায়। সিদ্ধার্থ হো হো করে হেসে উঠল এবং বলল, এই সব নীতিবাক্য শুধু গরিবদের মুখেই শোভা পায়। এই বলে সে বন্দুকটা সরাসরি দীপের বুক তাক করে ধরল। ঠিক সেই মুহূর্তেই বাইরে পুলিশের সাইরেনের বিকট শব্দ প্রতিধ্বনিত হল। সিদ্ধার্থের মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল। সে মরিয়া হয়ে দ্বীপের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে এক তুমুল ধস্তাধস্তি শুরু হল। ব্লাডি শরীর নিয়েও দ্বীপ তার সমস্ত শক্তি দিয়ে লড়তে লাগল। সিদ্ধার্থ তাকে সজোরে একটা ধাক্কা দিলে সে কাঠের বাক্সের ওপর আছড়ে পড়ল। কিন্তু পরের মুহূর্তেই দ্বীপ অদম্য সাহসে উঠে দাঁড়িয়ে সিদ্ধার্থের হাত থেকে রিভলভারটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই পুলিশ দলবল নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। তাদের ঠিক পেছনেই ছিল কবিতা আর দেবনারায়ণ বসু। কবিতা ব্লাডি দ্বীপকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ল। পুলিশ তৎক্ষণাৎ সিদ্ধার্থ এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গদের হাতকড়া পড়াল। সিদ্ধার্থ রাগে চিৎকার করতে লাগল, এই বসু গ্রুপ আমি ধ্বংস করেই ছাড়ব। কিন্তু তার গলায় তখন পরাজয়ের ভয় স্পষ্ট। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সমস্ত জাল নথিপত্র এবং রাসায়নিক মিশ্রিত ভেজাল মালের অকাট্য প্রমাণ বাজেয়াপ্ত করল। দেবনারায়ণবাবু দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে দ্বীপের কাছে এগিয়ে এলেন। ওনার চোখে তখন গর্বের অশ্রু। তিনি বললেন, বাবা দ্বীপ, আজ তুমি না থাকতে আমার সারা জীবনের উপার্জিত এই সম্মান আর প্রতিষ্ঠান ধুলোয় মিশে যেত। দ্বীপ ক্লান্ত গলায় শুধু বলল, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি স্যার। এই কথাটি বলেই দ্বীপ ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল। কবিতা চিৎকার করে তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, দ্বীপ চুপ খোলো, প্লিজ কথা বলো। দ্রুত তাকে শহরের একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলেন। হাসপাতালের করিডোরে কবিতা অস্থির হয়ে বসে ছটফট পড়ছিল। তার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। জীবনে প্রথমবার সে উপলব্ধি করতে পারল যে দ্বীপ শুধু একজন বিশ্বস্ত কর্মচারী বা বন্ধুই নয়, বরং সে তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যাকে ছাড়া তার অস্তিত্ব অর্থহীন। দেবনারায়ণবাবু তার পিঠে হাত রাখলেন এবং অত্যন্ত মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, তুই ওকে ভালোবাসিস, তাই না কবিতা? কবিতা কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে অঝরে কাঁদতে লাগল। দেবনারায়ণবাবু একটা তৃপ্তির হাসি হেসে বললেন, তোর বাবা মা চলে যাবার পর আজ প্রথমবার তোর চোখে আমি কারুর জন্য হারানোর এমন তীব্র আকুলতা দেখলাম। কয়েক ঘণ্টা পর ডাক্তারবাবু কেবিন থেকে বেরিয়ে এসে আশ্বস্ত করলেন, ভয়ের কিছু নেই, উনি এখন বিপদমুক্ত। এই কথা শুনে কবিতার বুকে যেন প্রাণ ফিরে এলো। সে দ্রুত কেবিনের ভেতরে ছুটে গেল। দ্বীপ বিছানায় শুয়েছিল, তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। সে ধীরে ধীরে চোখ খুলল। সামনে জল ভরা চোখে কবিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটা হালকা হাসল। কবিতা রুদ্ধ গলায় বলল, তোমার যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম? দ্বীপ মৃদুস্বরে বলল, আমার কিছুই হতো না কবিতা, আমার মায়ের একটা বড় স্বপ্ন পূরণ করা এখনও বাকি আছে। কবিতা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে দ্বীপের হাতটি শক্ত করে ধরে বলল, আজ থেকে তোমার সেই স্বপ্ন শুধু তোমার একার নয় দ্বীপ, ওটা আমাদের দুজনের স্বপ্ন। সেই মুহূর্তে দুজনের চোখের চাওয়া পাওয়ার মধ্যে যে গভীর অনুভূতি ছিল তা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব। কয়েকদিনের মধ্যেই পুরো শহরে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে বসু গ্রুপকে ধ্বংস করার এক বিরাট চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে এক প্রত্যন্ত গ্রামের সাধারণ যুবক। সমস্ত সংবাদ মাধ্যমে দ্বীপের বীরত্বের কাহিনী প্রচারিত হতে লাগল। মানুষ তার বীরত্বের ভূয়সী প্রশংসা করছিল। ওদিকে দ্বীপের সেই পাহাড়ের ছোট্ট গ্রাম ছন্দাপুরেও এই খুশির খবর পৌঁছে গেল। গ্রামবাসীরা অত্যন্ত গর্বের সাথে বলতে লাগল যে দ্বীপ তাদের পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে। তবে সবচেয়ে বেশি আতঙ্কে দিন কাটাচ্ছিল গ্রামের সেই কুটিল লোক গণেশ। সে বুঝতে পেরেছিল যে দ্বীপ এখন আর সেই অসহায় নিঃস্ব ছেলেটি নেই। কয়েক সপ্তাহ পর দ্বীপ পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর বসু গ্রুপের প্রধান কার্যালয়ে ডিরেক্টরদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হল। সমস্ত পদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। দেবনারায়ণ বসু পোডিয়ামে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, আজ আমি এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছি। পুরো সভাগৃহ নিস্তব্ধ হয়ে গেল। তিনি পকেট থেকে একটা কাগজ বের করে বললেন, আজ থেকে দ্বীপ আমাদের কোম্পানির নতুন ম্যানেজিং পার্টনার হিসেবে নিযুক্ত হল। এই ঘোষণা শোনামাত্রই পুরো হলঘর করতালির শব্দে ফেটে পড়ল। দ্বীপ পুরোপুরি হতবম্ব হয়ে গেল। সে বিনীতভাবে দাঁড়িয়ে বলল, স্যার, আমি এই পদের যোগ্য নই, আমি তো অতি সাধারণ। দেবনারায়ণবাবু তাকে থামিয়ে দিয়ে হাসি মুখে বললেন, বাবা, একটি বড় প্রতিষ্ঠান চালানোর জন্যে শুধু পুঁথিগত ডিগ্রির প্রয়োজন হয় না,
তার চেয়েও বেশি প্রয়োজন সততা, নৈতিকতা আর সাহসের, যা তোমার রক্তে আছে। কবিতার চোখে তখন আনন্দের অশ্রু চকচক করছিল, তবে সবচেয়ে বড় চমকটি এখনও বাকি ছিল। সভা শেষ হতেই দেবনারায়ণবাবু সবার সামনে কবিতা এবং দীপের কাছে এলেন। তিনি দীপের দিকে তাকিয়ে বললেন, যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি চাই আমার এই শূন্য প্রাসাদে চিরকালের জন্য সুখের আলো ফিরে আসুক। দীপ এবং কবিতা দুজনেই অবাক হয়ে ওনার দিকে তাকালো। দেবনারায়ণবাবু হেসে বললেন, আমি চাই তোমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। পুরো হলঘর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। দীপের যেন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। সে আমতা আমতা করে বলল, স্যার, আমি একজন অতি সাধারণ পাহাড়ি চাষি। কবিতা তার ঠোঁটে হাত দিয়ে তার কথা মাঝপথেই থামিয়ে দিল। তার চোখে তখন জল আর ঠোঁটে হাসি। সে মৃদুস্বরে বলল, আর আমি সারা জীবনের জন্য এমন একজন খাঁটি মানুষের হাত ধরে বাঁচতে চাই। সেই মুহূর্তে দ্বীপের চোখ থেকেও আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। কয়েক মাস পর সেই ছিমছাম পাহাড়ি গ্রাম ছন্দাপুরে এক অভূতপূর্ব বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল, যার কথা মানুষ বহু বছর মনে রাখবে। তবে সেই বিয়েতে কোনো জাঁকজমক বা যান্ত্রিক আভিজাত্য ছিল না, ছিল শুধু আন্তরিকতা, ভালোবাসা আর মাটির টান। দ্বীপের মা রাধাদেবী নিজের ছেলেকে বরের সাজে দেখে খুশিতে কেঁদে ফেললেন। গ্রামের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে দ্বীপকে দেখছিল। যে গ্রাম থেকে একদিন তাকে এক কাপড়ে চলে যেতে হয়েছিল, আজ সেই গ্রামের মানুষই তাকে রাজকীয় সম্মানে বরণ করে নিচ্ছিল। বিয়ের পর দ্বীপ আর কবিতা প্রথম যে কাজটি করল, তারা ছন্দাপুর গ্রামে একটি বিশাল আধুনিক ভেষজ প্রক্রিয়াকরণ কেন্দ্র ও কোল্ড স্টোরেজ স্থাপন করল, যাতে গ্রামের দরিদ্র চাষি ও মজুরদের কাজের সন্ধানে আর শহরে গিয়ে অপমানিত হতে না হয়। এর পাশাপাশি তারা গ্রামে একটি উন্নতমানের বিদ্যালয় এবং একটি আধুনিক হাসপাতালও তৈরি করে দিল। একদিন দ্বীপ সেই পাহাড়ি ঝর্ণার পাড়েই এসে বসেছিল, যেখানে সে প্রথমবার কবিতার সাথে পরিচিত হয়েছিল। ঠান্ডা পাহাড়ি হাওয়া বইছিল চারিপাশে। কবিতা তার পাশে এসে আলতো করে বসল এবং হেসে জিজ্ঞেস করল, কি এত ভাবছ একা একা? দ্বীপ সামনের সুউচ্চ পাহাড়গুলোর দিকে তাকিয়ে পরম শান্তিতে বলল, জীবন সত্যি কত অদ্ভুত, তাই না? একসময় এই পাহাড় আর জঙ্গল আমাকে শুধু দুবেলার অন্ন জোগাত, আর আজ এই পাহাড়ের ভাগ্যই আমার পুরো জীবনটাকে এক নতুন অর্থ এনে দিল। কবিতা মিষ্টি করে হাসল এবং পরম মমতায় দ্বীপের হাতটি নিজের হাতের মুঠোয় চেপে ধরল। পাহাড়ের আড়ালে সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল এবং দুজনের ছায়া মাটির ওপর এক হয়ে মিশে যাচ্ছিল। হয়তো বিধাতা অবশেষে দুটি নিঃসঙ্গ মনকে এমন এক পবিত্র বন্ধনে বেঁধে দিয়েছিলেন, যেখানে কোনো ছদ্মবেশ বা কৃত্রিমতা ছিল না, ছিল শুধু নিরেট বিশ্বাস, অপরিসীম শ্রদ্ধা আর এক চিরন্তন ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক চমৎকার নতুন গল্প। আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। আর আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন শহর বা গ্রাম থেকে দেখছেন, আপনাদের সেই জায়গার নাম কমেন্টে অবশ্যই লিখবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।